Hello everyone, I welcome you all to SER, Smart English with Rahul. Dear viewers, this is the 7th class of sentence structure series. And today we will learn two very important sentence structures which will help you in your daily conversation with family, friends and colleagues. I hope these two sentence structures will make you fluent in spoken English. So let's learn the structures. শিক্ষার্থী বন্ধু, আমরা দৈনন্দিন জীবনে প্রায় বলে থাকি আমি তোমাকে না দেখে থাকতে পারি না, আমার বাবা পেপার না পড়ে থাকতে পারেন না, আমি সকালে চা না খেয়ে থাকতে পারি না। এই যে কোনো কিছু না করে থাকতে না পারা, এই ধরনের বাক্যগুলিকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে আমরা কোন স্ট্রাকচার মেনে চলবো, কিভাবে এগুলোর ইংরেজিতে অনুবাদ করব। আজকের এই ক্লাসে আমরা এই ধরনের দুটি খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। রাইট, তাহলে স্ট্রাকচার ওয়ানে আমরা জানবো যে কোনো কিছু না করে থাকতে না পারা এই ধরনের বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার জন্য আমাদের যে স্ট্রাকচারটি মানতে হবে সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান নট বাট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট বা আদার্স। তাহলে আমি তোমাকে না দেখে থাকতে পারি না, এই বাক্যটির ইংরেজি কি হবে? আই ক্যান নট বাট সি ইউ। লক্ষ্য করো, ক্যান নট বাট, তারপরে সি ভার্ব ওয়ান, আর তারপরে ইউ অবজেক্ট শেষে চলে এসছে। তবে আমাদের জানা থাকতে হবে যে এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য আরেকটি স্ট্রাকচার আছে, সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান নট হেল্প প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। লক্ষ্য করো, উপরে ক্যান নট বাট ছিল, তৃতীয় স্ট্রাকচারে ক্যান নট হেল্প, কিন্তু তার সঙ্গে ভিআইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের সিম্পলি মনে রাখতে হবে ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান, কিন্তু ক্যান নট হেল্প হয়ে গেলে ভিআইএনজি মনে থাকবে। তাহলে আমি তোমাকে না দেখে থাকতে পারি না, আই ক্যান নট বাট সি ইউ, কিন্তু আমরা যদি হেল্প ব্যবহার করি তাহলে কি হবে? আই ক্যান নট হেল্প সিইং ইউ। বোঝা গেল? ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান আর ক্যান নট হেল্প প্লাস ভিআইএনজি। চলো আরো কয়েকটা এক্সাম্পল দেখি। আমার বাবা পেপার না পড়ে থাকতে পারেন না, তাহলে এর ইংরেজি কি হবে? মাই ফাদার ক্যান নট বাট রিড আ নিউজ পেপার। আবার আমরা বলতে পারি মাই ফাদার ক্যান নট হেল্প রিডিং আ নিউজ পেপার। বোথ আর কারেক্ট, অর্থের দিক থেকে কোনো পার্থক্য নেই, শুধু গঠনগত পার্থক্য আছে। ক্লিয়ার হলো? নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, আমি সকালে চা না খেয়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট হ্যাভ টি ইন দ্য মর্নিং। আমরা আবার বলতে পারি আই ক্যান নট হেল্প হ্যাভিং টি ইন দ্য মর্নিং। আচ্ছা, তোমাদের কারো কারো আবার মনে হতে পারে যেখানে হ্যাভ মানে খাওয়া করতে হয়ে গেল। রাইট, হ্যাভ তো আমরা হেল্পিং ভার্ব হিসাবে চিনি। চলো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করছি, একটু গ্রামারের আলোচনা হয়ে যাক। আর তোমরা জানোই আমি সেন্টেন্স স্ট্রাকচার করতে করতে যেখানে যেটা প্রয়োজন হালকা করে একটু গ্রামারের আলোচনা করে নিই। আই হোপ তোমরা কিছু মনে করবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে হ্যাভ হেল্পিং ভার্ব, এটা ঠিক। আমরা জানি ইংরেজিতে মোট 24টি হেল্পিং ভার্ব আছে। তাহলে প্রথমে জেনে নিই যে এই হেল্পিং ভার্বকে হেল্পিং ভার্ব কেন বলা হচ্ছে। এরা তো অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব, রাইট? তাহলে অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব বলার কারণ আছে। দুটি এক্সাম্পল লক্ষ্য করো, আই এম টিচিং আর আই ওয়াজ টিচিং। আই এম টিচিং আমি পড়াচ্ছি, রাইট? টিচ মানে পড়ানো। আর আই ওয়াজ টিচিং আমি পড়াচ্ছিলাম। লক্ষ্য করো তো দুটি বাক্যেই যে ম্যান ভার্ব সেটি সেম, টিচিং এবং টিচিং। অথচ আই এম টিচিং এর অনুবাদ আমরা কি করলাম? আমি পড়াচ্ছি। আর আই ওয়াজ টিচিং আমি পড়াচ্ছিলাম। তাহলে দুটো বাক্যতেই টিচিং আছে, সেম ভার্ব আছে, অথচ আমরা টিচিং মানে একবার পড়াচ্ছি করলাম আর একবার পড়াচ্ছিলাম করলাম। তাহলে কাকে দেখে করলাম? এই যে এম আর ওয়াজ, এম আর ওয়াজ আমাদেরকে হেল্প করছে যে কখন টিচিং মানে পড়াচ্ছি হবে আর কখন টিচিং মানে পড়াচ্ছিলাম হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বগুলি প্রিন্সিপাল ভার্ব বা ম্যান ভার্বের অর্থকে সঠিকভাবে বোঝাতে সাহায্য করে, ওই জন্য এদেরকে হেল্পিং ভার্ব বলা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার এই হেল্পিং ভার্বগুলি ম্যান ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে। হেল্পিং ভার্ব অর্থাৎ প্রাইমারি অক্সিলারি, আমি এখানে বিস্তারিত আলোচনা করব না। এই বিষয়ে যদি তোমাদের বিস্তারিত জানতে হয় ইংলিশ গ্রামার প্লে লিস্টে গিয়ে ভার্বের অনেকগুলি ক্লাস ওখানে দেওয়া আছে, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তোমরা সেখানে গিয়ে সেগুলি শিখতে পারো, রাইট? আচ্ছা, আপাতত শর্টকাট এখানে বলে রাখি যে এই যে প্রাইমারি অক্সিলারি অর্থাৎ ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা হেল্পিং ভার্ব এবং ম্যান ভার্ব উভয়ভাবেই ব্যবহৃত হয়। তাহলে এবার আবার সমস্যা, কি করে বুঝবো কখন হেল্পিং ভার্ব আর কখন ম্যান ভার্ব? রাইট, আমি সমস্যা দূর করছি। মনে রাখতে হবে কোনো বাক্যে হেল্পিং ভার্বের পরে যদি আর অন্য কোনো ভার্ব না থাকে ওই ক্ষেত্রে সেই হেল্পিং ভার্বটি ম্যান ভার্ব হয়ে যায়। আর হেল্পিং ভার্বের পরে যদি আরো অন্য কোনো ম্যান ভার্ব থাকে তাহলে তো হেল্পিং ভার্বই থাকবে, রাইট? বোঝা গেল কি বললাম? কোনো বাক্যে অক্সিলারি ভার্বের পরে যদি আর অন্য কোনো ভার্ব না থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটি ম্যান ভার্ব হয়ে যাবে। আর অক্সিলারি ভার্বের পরে যদি আরো অন্য কোনো ভার্ব থাকে তাহলে ওই ক্ষেত্রে তারা হেল্পিং ভার্ব হবে। তাহলে আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, আই এম আ টিচার, এখানে এমটা হচ্ছে ম্যান ভার্ব। কি করে বুঝলাম? উপরের এক্সাম্পলটি লক্ষ্য করো, আই এম টিচিং, লক্ষ্য করো এখানে এম বাদ দিয়েও টিচিং আছে, টিচিং কি ম্যান ভার্ব? তাহলে এখানে এম হচ্ছে হেল্পিং ভার্ব, কারণ এরপরে ম্যান ভার্ব আছে। কিন্তু আই এম আ টিচার, লক্ষ্য করো তো টিচার নাউন, এ আর্টিকেল, তাহলে এখানে এম বাদ দিয়ে আর অন্য কোনো ভার্ব নেই, তাহলে এখানে এমটা হয়ে গেল ম্যান ভার্ব। বোঝা গেল? তাহলে সিম্পল রুলস যে হেল্পিং ভার্ব ছাড়া অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ছাড়া বাক্যে যদি আর অন্য কোনো ভার্ব না থাকে তাহলে তখন ওরা ম্যান ভার্ব হয়ে যায়। আর অক্সিলারি ভার্ব ছাড়াও যদি বাক্যে আরো অন্য কোনো ভার্ব থাকে তখন তারা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবেই কাজ করে। বোঝা গেল? তাহলে ভার্ব হ্যাভ ম্যান ভার্ব হতে পারে, 100% হতে পারে। লক্ষ্য করো দুটো এক্সাম্পল, আই হ্যাভ ডান দিস,
আমি এটা করেছি। লক্ষ্য করো এখানে হ্যাভ এর পরে ডান আছে। ডান কি ভার্ব, তাহলে এখানে হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব। কিন্তু আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। লক্ষ্য করো তো এখানে হ্যাভ বাদ দিয়ে আর অন্য কোনো ভার্ব আছে? নেই। তাহলে এখানে হ্যাভটা হয়ে গেল ম্যান ভার্ব। আই হোপ যে প্রাইমারি অক্সিলারি অর্থাৎ হেল্পিং ভার্বগুলি কখন ম্যান ভার্ব আর কখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তোমাদের বোঝা গেছে, তাই না? আচ্ছা, এবার আমাদের মনে রাখতে হবে যে ভার্ব হ্যাভ যদি ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটি ৩ রকম অর্থ প্রকাশ করতে পারে। ইয়েস, কয় রকম? ৩ রকম। নাম্বার 1 পজিশন বোঝাতে পারে, অর্থাৎ মালিকানা বোঝাতে পারে। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে পজিশন মালিকানা বোঝাচ্ছে। আবার আমি বলতে পারি আই হ্যাভ হ্যাড লাঞ্চ জাস্ট নাও, আমি এই মাত্র লাঞ্চ করলাম। লক্ষ্য করো আই হ্যাভ হ্যাড, এখানে হ্যাভ হেল্পিং ভার্ব, আর হ্যাড মানে হচ্ছে এখানে খাওয়া। আই হ্যাভ হ্যাড মানে আমি খেলাম, বোঝাতে পারলাম। তাহলে ভার্ব হ্যাভ ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হলে এর অর্থ খাওয়াও হতে পারে। আবার সময় কাটানো অর্থ বোঝাতেও ভার্ব হ্যাভ ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ হ্যাড গুড টাইম উইথ ইউ, আমি তোমার সঙ্গে ভালো সময় কাটিয়েছি। তাহলে আমরা কি জানতে পারলাম যে ভার্ব হ্যাভ যদি ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো বাক্যে ভার্ব হ্যাভ ছাড়া যদি আর অন্য কোনো ভার্ব না থাকে, তাহলে ওই ক্ষেত্রে হ্যাভ ৩ ধরনের অর্থ বোঝায়: থাকা, খাওয়া অথবা সময় কাটানো। বোঝা গেল? এবার এক্সাম্পল লক্ষ্য করো, আমি সকালে চা না খেয়ে থাকতে পারি না। আই ক্যান নট বাট হ্যাভ টি ইন দ্য মর্নিং। তাহলে এখানে হ্যাভ মানে পান করা বা খাওয়া। ক্লিয়ার হলো? আচ্ছা, এই বাক্যটাকে যদি আমরা হেল্প ব্যবহার করে করি, অর্থাৎ দ্বিতীয় স্ট্রাকচার অনুসারে যদি ট্রান্সলেশন করি, তাহলে কি হবে? আই ক্যান নট হেল্প হ্যাভিং টি ইন দ্য মর্নিং। ক্লিয়ার হলো? 100% ভালো লাগছে। যদি এই ধরনের আলোচনা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। এবং তোমরা যদি আমার ক্লাস প্রথম থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে, সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে আমি এই ধরনের যখনই ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। রাইট? চলো আরো কয়েকটা এক্সাম্পল লক্ষ্য করি। আমার দাদু ধূমপান না করে থাকতে পারে না। ভেরি ব্যাড। ধূমপান, স্মোকিং, রাইট? কখনো ভাববে না ধূমপান করার কথা। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা যদি ধূমপান করে থাকো তাহলে অতি সত্বরে এই অভ্যাস বাদ দাও। নিজে নিজে হাতে ধরে টাকা খরচ করে ওষুধকে ডেকে আনা। রাইট? আমরা শিক্ষিত মূর্খ, সবকিছু জেনে শুনেও মূর্খের মতো কাজ করি। আচ্ছা, যাই হোক, তো আমার দাদু ধূমপান না করে থাকতে পারে না। তাহলে মাই গ্র্যান্ডপা, গ্র্যান্ডফাদারকে আমরা শর্টকাটে গ্র্যান্ডপাও বলতে পারি। তাহলে মাই গ্র্যান্ডপা ক্যান নট বাট স্মোক। আমরা আবার বলতে পারি মাই গ্র্যান্ডপা ক্যান নট হেল্প স্মোকিং। নেক্সট এক্সাম্পল, বাচ্চারা কার্টুন না দেখে থাকতে পারে না। আজকালকার বাচ্চারা প্রায় কার্টুন নিয়ে, মোবাইল নিয়ে আসক্ত। রাইট? এটা কিন্তু তাদের জন্য খুবই হানিকারক, খুবই ক্ষতিকারক। তাই বাচ্চাদেরকে যতটা সম্ভব মোবাইল থেকে দূরে সরিয়ে রাখতে হবে। তাহলে বাচ্চারা কার্টুন না দেখে থাকতে পারে না। দ্য চিলড্রেন ক্যান নট বাট ওয়াচ এ কার্টুন। আবার যদি আমরা হেল্প ব্যবহার করি তাহলে দ্য চিলড্রেন ক্যান নট হেল্প ওয়াচিং আ কার্টুন। সিম্পল ফর্মুলা, ক্যান নট বাট প্লাস ভার্ব 1, ক্যান নট হেল্প প্লাস ভিআইএনজি। আই হোপ যে এতক্ষণে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে আমি সেখানে না গিয়ে পারলাম না, আমি না হেসে পারলাম না। পারলাম না অর্থাৎ পাস্টের ঘটনা। তাহলে যদি এই বাক্যগুলিকে পাস্ট টেন্সে, অতীতকালে ব্যবহার করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে কি করব? ভেরি সিম্পল, কিচ্ছু করার দরকার নেই। যে দুটো স্ট্রাকচার এতক্ষণ শিখলাম, ওই স্ট্রাকচার দুটি বহাল থাকবে, শুধু ক্যানকে কুড করে দিতে হবে। এতক্ষণ ক্যান নট বলছিলাম, ক্যান নটকে সরিয়ে শুধু কুড নট করে দিতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট বা আদার্স, অথবা সাবজেক্ট প্লাস কুড নট হেল্প প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। ক্লিয়ার? তাহলে আমি না হেসে পারলাম না, তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো? আই ক্যান নট বাট লাভ। না, এটা হবে না, কারণ এখানে পারলাম না অর্থাৎ অতীতের ঘটনা বলেছে। তাহলে ক্যান নট নয়, কুড নট ব্যবহার করতে হবে। তাহলে আই কুড নট বাট লাভ বা আই কুড নট হেল্প লাফিং। ক্লিয়ার? প্রেজেন্ট হলে ক্যান নট বাট, পাস্ট হলে কুড নট বাট। তার কথা শুনে আমরা সেখানে না গিয়ে পারলাম না, তাহলে তার কথা শুনে অতিরিক্ত অংশ চলে এসেছে। তাহলে লিসনিং টু হিম উই কুড নট বাট গো দেয়ার, অথবা লিসনিং টু হিম উই কুড নট হেল্প গোয়িং দেয়ার। তাহলে তার কথা শুনে আমরা সেখানে না গিয়ে পারলাম না। এবার যদি বলি আমার দাদু ধূমপান না করে থাকতে পারতো না, অতীতের ঘটনা, তাহলে সেম, মাই গ্র্যান্ডপা কুড নট বাট স্মোক, অথবা মাই গ্র্যান্ডপা কুড নট হেল্প বাট স্মোক। তাহলে এই ছিল স্ট্রাকচার নাম্বার 1। স্ট্রাকচার নাম্বার 2 তে আমরা জানবো যে মেয়েটি মনে মনে কিছু বলছে, ছেলেটি মনে মনে কিছু ভাবছে, সে মনে মনে আমার উপর রাগ করছে। এই যে মনে মনে, এই ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে অনুবাদ করব? ইট ইজ অলসো ভেরি সিম্পল। কিন্তু সিম্পল বা সহজ তো ওই বিষয়টাই যেটা আমাদের জানা আছে। যদি আমাদের কোনো বিষয় জানা না থাকে তাহলে সেটা যতই সহজ হোক না কেন, সেটাই আমাদের কাছে কঠিন। রাইট? অর্থাৎ আমাদের যেটা জানা সেটা সহজ, যেটা জানা নেই সেটাই কঠিন। তাহলে মনে মনে এই ধরনের বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার জন্য আমাদের ইনওয়ার্ডলি এই শব্দটি ব্যবহার করতে হবে। অর্থাৎ বাক্যের গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব। বি ভার্ব মানে কি? অ্যামিজার, ওয়াজ ওয়্যার। রাইট? প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। আর তারপরে ইনওয়ার্ডলি, তারপরে ভিআইএনজি মানে ভার্বের সঙ্গে আইএনজি, আর তারপরে আদার্স।
অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ইনওয়ার্ডলি, তারপরে ভিআইএনজি, তারপরে আদার্স। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে মেয়েটি মনে মনে কিছু বলছে, এর ইংরেজি কি হবে? দ্য গার্ল ইজ ইনওয়ার্ডলি স্পিকিং সামথিং। বোঝা গেল? ছেলেটি মনে মনে কিছু ভাবছে। দ্য বয় ইজ ইনওয়ার্ডলি থিঙ্কিং সামথিং। সে মনে মনে আমার উপর রাগ করছে। হি ইজ ইনওয়ার্ডলি গেটিং অ্যাংরি উইথ মি। রাইট? এখানে আমাদেরকে একটা জিনিস আর মনে রাখতে হবে যে রাগ করা, কোনো ব্যক্তির উপর যদি রাগ করা হয় তাহলে অ্যাংরি অন মি হবে না। আমরা জেনারেলি কি জানি? কারো উপর বোঝাতে অন ব্যবহার করতে হয়। তাহলে অ্যাংরি অন মি না, অ্যাংরি উইথ মি। তাহলে ব্যক্তির সঙ্গে হলে অ্যাংরি উইথ, কোনো কিছুর উপর রাগ করলে অ্যাংরি অ্যাট। যেমন আই এম অ্যাংরি অ্যাট ইউর বিহেভিয়ার, কিন্তু আই এম অ্যাংরি উইথ ইউ। বোঝা গেল? কোনো ব্যক্তির উপর রাগ করলে অ্যাংরি উইথ, কোনো কিছুর উপর রাগ করলে অ্যাংরি অ্যাট। তাহলে সে মনে মনে আমার উপর রাগ করছে। হি ইজ ইনওয়ার্ডলি গেটিং অ্যাংরি উইথ মি। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো। লোকটির কথা শুনে তারা মনে মনে হাসছে। তাহলে লোকটির কথা শুনে অতিরিক্ত অংশ। চলো তাহলে আগে অতিরিক্ত অংশটা ট্রান্সলেশন করে নিই। তাহলে লিসনিং টু দ্য ম্যান হয়ে গেল। লোকটির কথা শুনে তারা মনে মনে হাসছে। দে আর ইনওয়ার্ডলি লাফিং। তাহলে লিসনিং টু দ্য ম্যান, দে আর ইনওয়ার্ডলি লাফিং। লোকটির কথা শুনে তারা মনে মনে হাসছে। সে আমাকে মনে মনে গাল দিচ্ছে, তাও ভালো, মনে মনে গাল দিচ্ছে। কারণ সামনাসামনি জোরে গাল দিলে তো আবার ঝগড়া লেগে যেতে পারে। রাইট? আচ্ছা চলো ইংরেজিতে কিভাবে বলবো আমরা? চলো এটা তোমরা বলো কি হবে। সে আমাকে মনে মনে গাল দিচ্ছে। তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে হি, তাহলে হি ইজ, তারপরে ইনওয়ার্ডলি। আচ্ছা গাল দেওয়ার ইংলিশ কি? অ্যাবিউজ। অ্যাবিউজ মানে গাল দেওয়া। তাহলে হি ইজ ইনওয়ার্ডলি অ্যাবিউজিং মি। সে আমাকে মনে মনে গাল দিচ্ছে। আচ্ছা এবার বলো তো এই বাক্যগুলিকে যদি আমরা পাস্ট টেন্সে বলি, সে আমাকে মনে মনে গাল দিচ্ছিল, দিচ্ছিল। আর তোমরা জানো কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি ছল চলে আসে তাহলে জেনারেলি সাধারণত সেটা পাস্ট টেন্স হয়। তাহলে সে আমাকে মনে মনে গাল দিচ্ছিল, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি করবো আমরা? তাহলে আমরা প্রথমেই জেনেছি স্ট্রাকচার আলোচনা করার সময় যে প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজার আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। তাহলে আমরা যদি বলি সে আমাকে মনে মনে গাল দিচ্ছিল, হি ওয়াজ ইনওয়ার্ডলি অ্যাবিউজিং মি। প্রেজেন্ট হলে হি ইজ আর পাস্ট টেন্স হলে হি ওয়াজ। ক্লিয়ার হলো? আরো এক্সাম্পল লক্ষ্য করো। আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। ওয়াও, হোয়াট এ সেন্টেন্স! তোমাদের কাজে লাগবে, তাই না? আচ্ছা আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। তাহলে আই ওয়াজ ইনওয়ার্ডলি থিঙ্কিং অফ ইউ। ক্লিয়ার? আচ্ছা থিঙ্কিং অফ আর থিঙ্কিং অ্যাবাউট এই দুটির মধ্যে পার্থক্য আছে। যদি আমরা তাৎক্ষণিক বা সাময়িকভাবে কোনো কিছু ভাবি তাহলে ওই ক্ষেত্রে থিঙ্ক ভার্বটির করে অফ প্রেপোজিশন ব্যবহার করতে হয়। আর যদি আমরা গভীরভাবে বা সময় নিয়ে দীর্ঘস্থায়ী কোনো কিছু ভাবি তাহলে ওই ক্ষেত্রে থিঙ্কের পরে অ্যাবাউট ব্যবহার করতে হয়। যেমন আই এম থিঙ্কিং অ্যাবাউট লিভিং দিস সিটি। আমি এই শহরটাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছি। এটা একটা দীর্ঘস্থায়ী ব্যাপার। রাইট? তাহলে এই ক্ষেত্রে থিঙ্কিং অ্যাবাউট। কিন্তু সাময়িক বা তাৎক্ষণিক বা অল্প সময়ের জন্য কোনো কিছু ভাবা বোঝালে থিঙ্ক অফ। দেখো স্পোকেন ইংলিশ আর গ্রামার মোটামুটি দুটোই আমাদের একসঙ্গে হয়ে যাচ্ছে, তাই কিনা? তাহলে আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। আই ওয়াজ ইনওয়ার্ডলি থিঙ্কিং অফ ইউ। ভালো লাগলো? যারা এখনো ভিডিওটি লাইক করোনি লাইক করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর যদি তোমরা আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে তোমরা জানোই কি করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। চলো আরো এক দুটো এক্সাম্পল দেখে নিই। সে মনে মনে আমার উপর রাগ করছিল। আমরা প্রেজেন্টে এই এক্সাম্পলটি লক্ষ্য করেছি। রাইট? এবার ফার্স্ট টেন্সে সে মনে মনে আমার উপর রাগ করছিল। তাহলে হি ওয়াজ ইনওয়ার্ডলি গেটিং অ্যাংরি উইথ মি। আই হোপ যে এই দ্বিতীয় স্ট্রাকচারটাও তোমাদের রপ্ত হয়ে গেছে। So dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. In this session, you have learned two very common and very useful sentence structures which will help you in your daily conversation with family, friends and colleagues. Right? So meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning spoken English. Happy learning.